সরকার যে সংবিধান সংশোধনের যে কমিটিটা করেছে সেখানে হচ্ছে আপনারা কেন অংশ নিচ্ছেন না? এটা এই উত্তরটা সরকার ভালো জানে। শেখ মুজিবুর রহমানের যে সংশোধনী ছিল সেটা তো বিএনপি মানে কোর্টের মাধ্যমে বাতিল করেছিল। পঞ্চদশ সংশোধনীও তো কোর্টের মাধ্যমে বাতিল হয়েছে। সংবিধান সংশোধন করেন সেটা কোর্টের মাধ্যমে বাতিল করা সম্ভব। এই খেলা তো অতীত হয়েছে। আমাদের বিগত ৫৫ বছর ধরে চাওয়া হচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠিত করা। তারপরে ৭২-এর সংবিধান হচ্ছে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৭২-এর সংবিধানটা করা হয়েছিল। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছিল। তারপর থেকেই দাবি, এটা সব ওনাদেরও দাবি, আমাদেরও দাবি, সকলের দাবি, গোটা দেশের মানুষের দাবি। মানে ওই আর কি ৭২-এর সংবিধান থেকে তারা ইয়া করছে। তো এটা হলো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকা। তো তারপরে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এগুলো গঠন প্রক্রিয়া এখন হচ্ছে, যখন এই যে এগুলো তো জুলাই চার্টারের কথা, পঞ্চদশ সংশোধনী যখন হলো, তারপরে যখন সংবিধান সংশোধন হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বলছিলেন যে এখন রাষ্ট্রপতির আর জানাজা করা ছাড়া আর কোনো কাজ থাকলো না। তো এরকম একজন রাষ্ট্রপতি থাকবে, সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকবে, এবং যার সুযোগেই তো শেখ হাসিনা জুলাই চার্টার মানেন নাই তো, ফেসিবাদে লেখা আছে তো। কেন আমরা জুলাই চার্টার আপনি মানেন না? প্রশ্ন হলো জুলাই চার্টারে আপনি ইমপ্লিমেন্ট করার জন্য কমিটিতে নাম দিচ্ছেন না কেন? জুলাই চার্টার আমরা তো সংস্কার চাই, আপনারা সংস্কার চান, কিন্তু আপনারা 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। রিফরমেশন যদি 2/3 মেজরিটি না পেত তাহলে ওনারা কিন্তু এই লাইনে হাঁটছেন। আমরা যে লাইন হাঁটছি ওনারা এই লাইনে স্লিপ কেটে যাচ্ছে। বাতন ভাই, আপনি জুলাই চার্টার সবাই মানে, আপনারা মানেন না তো। মানলে তাহলে আচ্ছা, আপনার অর্ডিন্যান্স গুলো ল্যাপস করলেন। আচ্ছা, তাহলে এখন জুলাই চার্টার তো বাস্তবায়ন করা দরকার। আপনারা করবেন আপনাদের মতো। কেন? আমরা তো সংসদের রিচুয়ালস কি, সংসদের রিচুয়ালস উই হ্যাভ টু মেক এ কমিটি কনস্টিটিউশন। সংসদে তো যেমন আপনি দেখেন আমরা যত আলোচনা করি এটা শুনেন, আমাদের কথা ওনারা শুনবে। আপনি যখন 130টা অংশ তো নেওয়া যেতে যায় না। ওই দায় আমরা কেন নেব? আমরা তো সংশোধন চাই না, তাহলে আমরা সংবিধান সংস্কার চাই। আপনি এটা দেখেন, আমরা বেসিক জিনিসগুলো পরিবর্তন চাই। এই বাতন ভাগে দেখেন 133টা অর্ডিন্যান্স এই অন্তর্বর্তী সরকার জারি করেছিল, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সগুলো আমাদের কথা ছিল যে আমরা সবগুলো পার্লামেন্টে তুলবো, আপনার বিল আকারে এগুলো তুলে আইনগুলো পাশ হবে। 20টা অর্ডিন্যান্স তুললাম না, সেই কমিটিতে আপনি নাম দিলেন। আমরা 11 সদস্য বিশিষ্ট সংসদীয় কমিটি করেছিলাম। বিএনপি তার সংখ্যানুপাতে 7টি নিয়েছিল, 11 দল তার সংখ্যানুপাতে 4টি নিয়েছিল। 11 দলের জামাত করছে কি, এনসিপি কেন কোনো ভাগ দেয়নি, ওরাই 4টা নাম দিছে। সেই 11 জন বসে অর্ডিন্যান্সগুলো তুলছে, 20টা তোলেনি। যেটা আমারও আপনি 20টা তুললেন না কেন? সেখানে আমার জামাত নাম দিছে। যে আমরা পরের অধিবেশনে বললাম যে এবার তাহলে আমাদের যে জুলাই চার্টার আছে, জুলাই চার্টারটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সংসদের রিচুয়ালস, এটা একটা কনভেনশন, ইউ হ্যাভ টু মেক এ কমিটি, পার্লামেন্টারি কমিটি। সেই কমিটি আপনি বলেন এখানে আর কোনো সিট বেসিস না, আপনিও 7টা আমিও 7টা, যে যতই সিট পাইছেন। আমরা 7টা নাম দিলাম, তারা কয় দিব না। কারণ আমার বক্তব্য আছে, আমাকে কারণ দেখালেন কি তারা, যে আপনি সংস্কার পরিষদ করতে হবে, যেখানে লেখাই আছে সংবিধান আপনার জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার, এরপরে বাস্তবায়ন গণভোট অধ্যাদেশ আইন। এই একটা কি একটা জিনিস, মানে আমি বুঝলাম না, আলিয়া সাহেব লিখে গেছে। এবং এই যে সংস্কার পরিষদ ব্র্যাকেটে লিখছে, এটা কিন্তু তাদের সাথে আলোচনা নেই, আমাদের সাথে আলোচনা নেই। ওনারা যখন এই প্রিন্ট আকারে বেরোলেন তখন এইটা একটা দিয়ে দিল, যেটা আদেশ বলা হয়, জুলাই আদেশ যেটা বলা হয়, ওইখানেই সমস্যাটা করে রাখলো। ঠিক আছে, আমরা যদি জুলাই সনদে 85টা দফা আছে, আপনি পড়বেন, 85টা দফা আছে। এই 85টা দফা কিভাবে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদে লেখা আছে।
1 থেকে 23টা দফা আপনাকে সংবিধানের কিন্তু আর্টিকেল সংশোধন করতে হবে, কিছু সাব আর্টিকেল সংশোধন করতে হবে, এবং 23টার পরে যে 85টা পর্যন্ত দফা, এইগুলোকে আপনার প্রেসিডেন্ট অর্ডার জি। আইন দ্বারা, নির্বাহী আদেশ দ্বারা পরিবর্তন করতে হবে। সোজা জিনিস, জুলাই সনদে লেখা রয়েছে, যেটা আমরা সিগনেচার করেছি। এখন এইটা করতে হলে আপনাকে সংসদের রেওয়াজ হলো যেটা পার্লামেন্টারি কমিটি, জি। ওই জায়গায় আর নাম এই জায়গায় জহুরুল, বাস্তবায়ন জি। করলে কিন্তু জামাতের আর জি, জি, politics টা জহুরুল থাকে আলম, না। এই জায়গায় আসলে আমি ওদের- জানতে চাই আপনার কাছে, যদি এখন পর্যন্ত বিরোধী দল যেহেতু ওই সংবিধান সংশোধনের কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হতে আগ্রহী না, এবং আমাদের অতিথিও আসলে সেই জায়গায় এখনো পর্যন্ত অবস্থানে আছেন, তার দলের যে অবস্থান, তাই যদি হয় তাহলে সেটি কি একতরফা সরকারি দলের সংশোধনী হয়ে যায় কিনা, আপনার কি মনে হয়? না, আসলে আমি তো মনে করি যে আমাদের মধ্যে যে রাজনীতির মধ্যে যে গুণগত পরিবর্তন আসার কথা ছিল, সেটার কোনো সূচনা কিন্তু এখনো ওইভাবে হয় নাই। কিন্তু 5ই অগস্টের পরে আমরা যে একেবারে খুবই টক্সিক একটা মানে পলিটিক্যাল লেগেসি থেকে উত্তরণ ঘটানোর যে একটা সুযোগ পেয়েছি, সেখানে কোথাও না কোথাও তো শুরু করতে হবে। এখন এই যে বিএনপিকে কিন্তু আপনি দেখবেন, যদি তারা কৌশলগত অবস্থান থেকে এই কথাগুলো বলে, তাহলে সেটা তো বুঝবার মতো সময় এখনো শেষ হয়ে যায়নি। বিএনপি তো এখনো তার প্রমিসে আছে, মানে অ্যাপারেন্টলি তারা তো বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। এই কমিটমেন্ট থেকে যদি তারা ডিপার্ট করতো, টোটালি এক্সিট করতো, তাহলে হয়তো বা তাদেরকে দে শুড বি হেল্ড রেসপন্সিবল। কিন্তু আমি মনে করি যে এখন পর্যন্ত তারা তো সেই জায়গাতে আছে, এবং তারা ওই যে কমিটি করেছে, আজুল আলী ভাই বললেন যে একটা কনভেনশন বা একটা রেওয়াজ, আমার মনে হয় যে এখানে একটা বয়কটের যে একটা মানে কি বলবো যে মানে পদধ্বনি, যে ওনারা কমিটিতে নামই দিচ্ছেন না, এই নাম না দেওয়ার বিষয়টা কিন্তু এক ধরনের রিজিড এবং আনকম্প্রোমাইজিং অবস্থান। তাহলে আপনি আগাবেন কিভাবে, কোন জায়গায় সলিউশন, কোন জায়গায় সমাধান? এই ডিভাইসিভ পলিটিক্স, এই যে একটা বিভক্তি বিভাজনের যে জায়গা থেকে যে কোথাও না কোথাও যে এগিয়ে যাওয়ার একটা ক্ষেত্র রচনা করার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছেন না। এই যে কয়েকটা দিনে দেখেন যে নাহিদ বলছে যে এটা করা যাবে না, তারপরে সরকার ফেলে দিবে, সরকার ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এই বিষয়গুলো তো কোনো ভালো বার্তা বহন করছে না, কারণ আপনারা সবাই মিলে যুদ্ধ করে স্বৈরাচার বিদায় করেছেন। তো এখন সামনের দিনে কি আবারও একইভাবে কিন্তু একই রকম কথাবার্তা শুরু হয়েছে? এই অপরচুনিটিগুলোকে কিন্তু আসলে মিস করা উচিত না। সুতরাং পার্লামেন্ট শুড বি দ্য সেন্টার অফ অল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, অল পলিটিক্যাল ডায়ালগ অ্যান্ড ডিবেটস অ্যান্ড নেগোসিয়েশনস। সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে ওই তাকে আর একটু ভাইব্রেন্ট করা। কমিটিতে তারা, হ্যাঁ ঠিক আছে, এর আউটকাম কি এটা জনগণ তো দেখবে, বিরোধী দল তাদের সমালোচনা জারি রাখবে, এবং যেই জায়গাটায় তারা যদি তাদের এফোর্টটা যদি শেষ পর্যন্ত ভয়েড হয়ে যায়, যে না আমরা আমাদের সব ধরনের গুডউইল দেখানোর পরেও যদি আমরা বা ক্ষমতাসীন দলের কাছ থেকে কিছু আদায় করতে না পারি, দেন আমরা তাদেরকে ব্লেম করব, তাদেরকে আমরা সমালোচনা করব। কিন্তু তার আগেই দেখেন যে একটা প্রক্রিয়া সূচনা হওয়ার মধ্যেই কিন্তু এটা আগানোর কোনো মানে পরিক্রমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি মনে করি যে এই জায়গাটার মধ্যে বিরোধী দলকেও একটু রিভিজিট করতে হবে, তাদের মানে পলিটিক্যাল কৌশলটা রিভিজিট না করলে কিন্তু সামনের দিনে আগানোটা আরো কঠিন হয়ে যাবে। আব্দুল বাতেন, দেখুন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ব্র্যাকেটের সংবিধান সংস্কার কথা বলা আছে, এখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে একই সঙ্গে দুটো ভোট হবে, একটা জাতীয় সংসদ নির্বাচন, একটা গণভোট হবে। গণভোটের প্রসঙ্গটা কিন্তু আমরা বেমালুম ভুলে গেলাম। বিএনপি গণভোট চেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও গণভোট, রংপুরের জনসভায় প্রথম তিনি গণভোটের পক্ষে কথা বলেছেন, এবং দেশের 70% মানুষ তারা গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এই কথাটা আমরা বেমালুম ভুলে যেয়ে এখন আমরা সংসদের উপরে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সংসদে সংশোধন হলে কি হবে সে অভিজ্ঞতা তো আমাদের আছে। আমি একটু আগে বলেছি, কমিটির নাম দেওয়া প্রসঙ্গে যখন এই 133টা অধ্যাদেশ এটা যাচাই বাছাই করে এটা প্রস্তাব আকারে সংসদে উপস্থাপনের যে কমিটির যে অভিজ্ঞতা, সেটা হলো ওখানে আলোচনা যেটাই হোক, যেহেতু সরকারি দলের 2/3 মেজরিটি আছে, ওনারা যেভাবে প্রতিবেদন দিয়েছেন সেভাবেই কাজ হয়েছে। এবং এক্ষেত্রেও আমরা জানি, আমরা যদি সংবিধান সংস্কারের কথা বলি, আমরা যে প্রস্তাব দেব সেটা আলটিমেটলি এখানে গ্রহণযোগ্য হবে না। তো গ্রহণযোগ্য হবে না এটা যেহেতু জানি, তা আমরা ওইটার দায় কেন নেব যেটা জাতির আকাঙ্ক্ষার পরিপন্থী? জাতির আকাঙ্ক্ষা হচ্ছে সংবিধান সংস্কার করা, বেসিক কতগুলো জিনিস
সেগুলো পরিবর্তন করা। আপনি একটা আমি হেলাল ভাইকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা তো স্বাধীন বিচার বিভাগ চান, তাহলে স্বাধীন বিচার বিভাগ অন্তর্বর্তীকালীন সময় ফাংশন শুরু করে দিল, সচিবালয় পর্যন্ত গঠন হলো, তাহলে সেটা আপনারা ক্লোজ করলেন কেন? যদি চানি প্রশ্ন উত্তর তারে দিয়ে আপনার একটু না, বলি। সেটা তো আপনি দেবেন, মানে মানুষের মনে প্রশ্নটা কোথায় সৃষ্টি হয়েছে ছিলেন যে হ্যাঁ ওনারা করবে, ওনারা অক্ষর অক্ষরে পালন করবে, সেটা হলো ওনাদের মতো না, করে, দেখেন বাতেন ভাই, কিন্তু সেটা জাতির আকাঙ্ক্ষার অনুযায়ী বাতেন ভাই কি না হতে পারে। সংসদটা ডেলি অবজার্ভ করেন? হ্যাঁ, সংসদটা রেগুলার অবজার্ভ যদি করেন, প্রথমে আসি গণভোট। সবাই বলুক গণভোটটা কেন হয়েছিল। আমরাই তো গণভোটে ভোট দিই, ৭১% লোক ভোট দিয়েছে যে গণভোটটা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করব না, এইটা আমরা মনে করতাম যে ক্ষমতায় যাবে সে করবে না, সে মনে করতো আমরা ক্ষমতায় যাবো না, পারস্পরিক একটা অবিশ্বাস। সেই অবিশ্বাসের থেকে আমরা কমিটমেন্ট করলাম যে আমরা করবো, তারাও কমিটমেন্ট করলো। এটা টু মেক ইট কিন্তু যেটি মোর বিরোধী দল স্ট্যান্ডার্ড। বারবার আমি বলছে বলি যে মানে আপনারা সময়টা বলছেন না যে কতদিনের মধ্যে করবেন, আপনারা শুধু বলেই যাচ্ছেন যে আপনারা করবেন। কতদিনের মধ্যে করবেন, এটা আপনি সংসদের এক একটা মানে ওরা আলোচনা। শুধু বলে না, বলে অধিকতর না, শক্তিশালী না, আকারে শোনেন, করবো আমি আমরা। আমি এটা বলি, তাই সেটাকে আরো মোর স্ট্রেনথেন করার জন্য আমরা বললাম ঠিক আছে গণভোটের রায়, জনগণের উইলটাও নেবো, পলিটিক্যাল পার্টির উইল, উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। এখন এর সাথে যোগ হলো জনগণের উইল, গণভোটের রায়। গণভোটে বললো যে হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেইটা বাস্তবায়ন করার পদ্ধতি জুলাই সনদ নিজেই লিখে গেছে, এইটা একটা আলোচনা করলাম। এখন বলতেছে যে মানে গণভোটের রায়টা হলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই জুলাই সনদ বাস্তবায়নের কথা বললে কিন্তু করবে না, এটা আমি বললাম। কি জন্য করবে না জানেন? যে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে জামাতের পলিটিক্যাল প্রোগ্রামসটা কি, যে আপনার রিলিজনকে আপনার পলিটিক্যাল অঙ্গনে রাখা, আর একটা হলো জুলাই সনদ। রিলিজনটা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, মানে ইসলামী যে কার্ড জামাত খেলতো এটা জনগণ দ্বারা এই জামাতের কোথায় লেখা আমি আছে বলি, রিলিজনটাকে আমরা এই আমি একটু আলোচনায় বলি। ফিরবো।